দ্বিতীয় ধাপে দেশের ৬০ পৌরসভায় চলছে ভোট। লম্বা লাইনে দাঁড়িয়ে ইভিএম ও ব্যালটে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। উৎসবমুখর পরিবেশের নির্বাচন আর কখনো দেখিনি। কোনো সমস্যা হয়নি এখানে, খুব পরিবেশটা অনেক ভালো। উৎসবমুখর পরিবেশেই ভোটটা দিতে আসছি। কম্পিউটারে এইডেন টিপিয়া বুদমে টিপিয়ান ভোটটা দেওয়া এটা ভালো হইতেছে না। ইভিএম এর আরও ব্যবহার বৃদ্ধির মধ্যে দিয়ে এই ভীতি দূর হবে, এই সংখ্যা দূর হবে। বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাটে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ দুই মেয়র প্রার্থীর। যদি আমি নাও হই, আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচিত হবেন তাকে অভিনন্দন জানিয়ে আমি বাড়িতে ফিরে যাব। জয় বিজয় আল্লাহর হাতে। যে সুন্দর ভোট হচ্ছে, এখানে বিজয় হলেও ভালো, পরাজিত হলেও আমরা এটাকে সুন্দরভাবে মেনে নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গত 4 মাসে করোনা আক্রান্তরা পাবেন না টিকা। দেশে ফ্রন্টলাইনারদের তালিকা তৈরি চ্যালেঞ্জ। ভারতে শুরু হলো বিশ্বের বৃহত্তম গণটিকাদান কর্মসূচি। 20,000 টাকা বিজ্ঞাপন কর আদায় মাত্র 800 টাকা। 100 কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। উত্তর নেই সাবেক মেয়র খোকনের কাছে। দুধ সংগ্রহ থেকে পাস্তুরিত সবই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। রংপুরে দেশের প্রথম উচ্চ প্রযুক্তির হাইটেক খামারের যাত্রা শুরু। প্রতিদিনের উৎপাদন 2000 লিটার। দ্বিতীয় ধাপে দেশের 60টি পৌরসভায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। লম্বা লাইনে দাঁড়িয়ে ইভিএম ও ব্যালটের মাধ্যমে 221 মেয়র প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রেই পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তীব্র শীত উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই ভোট দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রের সামনে লম্বা লাইন। প্রতিটি কেন্দ্রেই পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হয়েছে লাইনও। প্রার্থীদের প্রচারণার উত্তাপে সৃষ্টি হওয়া শঙ্কা ছাপিয়ে উৎসবমুখর দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচন। করোনায় স্বাস্থ্যবিধি মেনেই শনিবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা। জনপ্রতিনিধি বাছাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের পর সন্তোষ জানান তারা। ভোটারদের চোখে মুখে কমতি ছিল না উচ্ছ্বাসেরও। কোনো সমস্যা হয়নি এখানে, খুব পরিবেশটা অনেক ভালো। আমরা খুব আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশেই ভোটটা দিতে আসছি। আইন শৃঙ্খলা বাহিনী এখানে যথেষ্ট ভূমিকা রাখছে এবং তাদের ভূমিকা খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে। উৎসবমুখর পরিবেশের নির্বাচন আর কখনো দেখিনি। অবস্থা খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত ঠান্ডার মধ্যেও স্বতঃস্ফূর্ত সবাই ভোট দিতে আসছেন এবং আমাদের কার্যক্রমগুলো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভোটার উপস্থিতি সন্তোষজনক, আমাদের কার্যক্রম সন্তোষজনক এবং ইভিএমের কার্যক্রমটাও আমরা খুবই স্যাটিসফাইড। ভালো পরিবেশে প্রচারণা চালিয়েছি, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। স্থানীয় সরকার নির্বাচনগুলিতে ইভিএম এর আরও ব্যবহার বৃদ্ধির মধ্যে দিয়ে এই ভীতি দূর হবে, এই সংখ্যা দূর হবে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে অপপ্রচার চালিয়েছেন, জনগণ যখন নিজেরা এই অভিজ্ঞতাটুকু পাবেন তখন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দ্বিতীয় দফায় 29টি পৌরসভায় ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। দ্রুত সময়েই ভোটাধিকার প্রয়োগের পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ভোটাররা। কম্পিউটারে এইডেন টিপিয়া বুদমে টিপিয়ান ভোটটা দেওয়া এটা ভালো হইতেছে না। আমরা ইভিএম এর মাধ্যমে সচ্ছল ভোট দিতে পারছি, ভোট কারচুপি হচ্ছে না, ভোটটা জাল হচ্ছে না এবং আমরা ভবিষ্যতে আদার ইভিএম এর মাধ্যমে ভোটটা যে দিতে পারি, সরকারের কাছে আমাদের এইটা আবেদন থাকবে। সকাল থেকে নতুন ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো ভোট দিয়ে সন্তুষ্ট তারা। একই সঙ্গে ভোট কেন্দ্রের উপস্থিতিকে নিজেদের সফলতা হিসেবে দেখছেন নির্বাচন কমিশন। আমি একজন নতুন ভোটার হিসেবে আমি অনেক খুশি যে আমি আমার নিজের আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি। শান্তিপূর্ণভাবে আমরা সেটা নিশ্চিত করতে পেরেছি এখন পর্যন্ত আমাদের, এবং যে প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীও আমাদেরকে কোঅপারেশন করছেন যাতে এই পরিবেশ ঠিক থাকে এবং উৎসবমুখী পরিবেশে
এই বয়স্ক মানুষ, মহিলা, তারপরে অন্যান্য ভোটাররা, সব ভোটারাই এই অসম্মুখভাবে আইসা ভোট দিচ্ছেন। এদিকে প্রচারণা সহিংসতার কারণে নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন রাখার চ্যালেঞ্জ বাড়ে সংশ্লিষ্টদের। এ কারণেই ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়। পুলিশের সঙ্গে কাজ করছে র্যাব ও বিজিবি। মাঠে টহলে দেখা যায় নির্বাহী ও বিচারিক হাকিমদের। আমরা আমাদের মধ্যে সর্বোচ্চ সমন্বয় করে আমরা চেষ্টা করছি যাতে করে কোনো ধরনের সহিংসতা না হয় এবং জনগণ যেন ভালোভাবে ভোট দিতে পারে, কোনো ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারে। দ্বিতীয় দফায় ৭টি পৌরসভার ৫৬টিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২১ জন, কাউন্সিলর পদে ২২৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। পৌর নির্বাচনের খবর জানাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং বাগেরহাটের মোংলায় আছেন তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি হারুনের কাছে। হারুন, ময়মনসিংহের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ময়মনসিংহের ফুলবাড়িয়া এবং ময়মনসিংহের মুক্তাগাছা যে দুটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে, এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। দুটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোটাররা আসছেন। আজকে ময়মনসিংহের আবহাওয়া কিছুটা বিঘ্ন ঘটেছে, অর্থাৎ আবহাওয়া সকাল থেকেই শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে একেবারে বিপর্যস্ত ছিল এই অঞ্চলের জীবনযাত্রা। তারপরেও কিন্তু ভোট কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতির কমতি ছিল না। আমরা সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় এবং তখন থেকেই দেখতে পাচ্ছি যে প্রতিটি ভোট কেন্দ্রেই মানুষজনের দীর্ঘ লাইন ছিল এবং এখন পর্যন্ত সেই দীর্ঘ লাইন আছে। আমরা এখন আছি ফুলবাড়িয়ার যে কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসা, সেই ফাজিল মাদ্রাসার ভোট কেন্দ্রে আছি। এখানে এখনও মানুষজনের দীর্ঘ লাইন আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো সকালে বা এখন থেকে ঘন্টা দুয়েক আগে বেশ লম্বা ছিল, দীর্ঘ ছিল, সেটি কিছুটা কমেছে এবং ঠিক তার পাশেই যে মহিলা ভোটারদের যে লাইন ছিল সেই লাইনেও এখন কিছুটা কমেছে। অর্থাৎ সকাল থেকে আমরা অভিযোগ শুনতে পাচ্ছিলাম যে ইভিএমে এখানে ভোট গ্রহণ করা হচ্ছে, সেই ভোটগুলো আসলে গ্রহণ করার ক্ষেত্রে কিছুটা ধীরগতি ছিল, কিন্তু সেটি বেলা বাড়ার সাথে সাথে সেই গতিও কিছুটা বেড়েছে। মানুষও কিছুটা অভ্যস্ত হচ্ছেন, যারা ভোট গ্রহণ করছেন তারাও অভ্যস্ত হয়েছেন, যার কারণে এখন একটু দ্রুত ভোট গ্রহণ হচ্ছে এবং যে লম্বা লম্বা লাইনগুলো ছিল সেটি কিছুটা ছোট হচ্ছে এবং মানুষ ভোট দিয়ে যাচ্ছেন। একটি বিষয় বলে রাখছি যে আজকের এই যে ভোট গ্রহণ এখানে হচ্ছে উৎসবমুখর পরিবেশে। এখানে সকাল থেকেই দেখেছি যে নারী ভোটারদের প্রচুর উপস্থিতি ছিল এবং বয়স্ক ভোটাররাও এসেছিলেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং এখানে তারা সন্তোষ প্রকাশ করেছেন যে ভোট গ্রহণের যে পরিবেশ। আমরা প্রত্যেকটি কেন্দ্রে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি, র্যাবের টহল দেখেছি, পুলিশের টহল দেখেছি। প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া এবং মুক্তাগাছায় শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি মোংলায়। মোংলা পৌরসভায় আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম, তিনি জানাবেন সেখানকার ভোট গ্রহণের খবর। ধন্যবাদ হারুন। মোংলা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট কিন্তু এখনও নিরবিচ্ছিন্নভাবে চলছে এবং ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো এখানকার ভোটাররা ভোট প্রয়োগ করছে। তো আমরা যে বিষয়টি ভোটারদের কাছে জানতে চেয়েছিলাম যে ইভিএম ভোট গ্রহণ সেটি তাদের কাছে কতটা সহজ মনে হয়েছে বা কতটা কঠিন মনে হয়েছে। তবে সবাই এক বাক্যে বলেছে যে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং কোনো জটিলতা ছাড়াই তারা এই প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং এটি অব্যাহত রাখার তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি আমি যে কেন্দ্রে রয়েছি এই মুহূর্তে সেটি হচ্ছে মোংলা বন্দর বহুমুখী কওমি মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে ২৫৫৯ ভোট। তো এই ভোট তো পর্যন্ত ভোট কাস্ট হয়েছে এখানে, যেটি জানতে পেরেছি প্রিজাইডিং অফিসার সূত্রে ৮৩৬টা ভোট কাস্ট হয়েছে এবং সেটি আনুপাতিক হারে যদি হিসাব করা হয় তাতে প্রায় ২২% ভোট কাস্ট হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইভিএম এর মাধ্যমে এখানে ভোট গ্রহণ করা হচ্ছে। তবে নির্বাচনের ২ ঘন্টা পরে বিএনপি প্রার্থী এখানে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং তারা যেটি বলছেন তারা বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছেন এবং অভিযোগ এনে তাদের কাউন্সিলর প্রার্থী সহ তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এখানকার যে 12টি কেন্দ্র রয়েছে এবং ভোটাররা
তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা একটি বিষয় উল্লেখ করতে চাই যে সকালে আমরা প্রতিটা কেন্দ্রেই কিন্তু নারীদের দীর্ঘ লাইন দেখেছিলাম। নারী ভোটাররা কিন্তু স্বাচ্ছন্দ্যে এসে এখানে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এই মুহূর্তে যদিও দুপুরের আহার গ্রহণের সময় সে কারণে একটু শিথিলতা আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্রগুলোতে এখানকার ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে কাজ শেষে এখনও যেহেতু প্রায় 2 ঘন্টা বাকি রয়েছে, ভোটাররা হয়তো ধীরে ধীরে এই ভোট কেন্দ্রে আসবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন এমন প্রত্যাশা এখানকার যারা রয়েছেন। তো আমরা যে বিষয়টি আরেকটু উল্লেখ করতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনকে কেন্দ্র করে মোংলায় যে তাদের তৎপরতা ছিল, তারা কিন্তু বিভিন্ন ধরনের সংঘর্ষ বা সহিংসতা এড়ানোর জন্য এখানকার পুলিশ, কোস্টগার্ড বা অন্যান্য বাহিনীগুলো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি বলতে পারি যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের যে অবস্থা তাতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোট গ্রহণ চলছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল মোংলা বন্দর পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। দ্বিতীয় দফা পৌর নির্বাচনের খবর জানাতে বাগেরহাটের মোংলা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং তার আগে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। এদিকে নোয়াখালীর বসুরহাটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। সকাল 8টায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের মির্জা উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন। এ সময় নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেওয়ার কথা জানান তিনি। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে বসুরহাট এএইসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী। এ সময় তিনি ভোট গ্রহণের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আমি যেই 2, 3, 4টা কেন্দ্রে গেছি, সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, কোনো সমস্যা নাই। যার যার ভোট, যার পছন্দ যাকে তাকেই দেখ। জয় বিজয় আল্লাহর হাতে। যে সুন্দর ভোট হচ্ছে, এখানে বিজয় হলেও ভালো, পরাজিত হলেও আমরা এটাকে সুন্দরভাবে মেনে নেব। আমি এই নির্বাচনে শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব। আর নির্বাচিত যদি আমি নাও হই, আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচিত হবেন তাকে অভিনন্দন জানিয়ে আমি বাড়িতে ফিরে যাব। এ দফায় পৌর নির্বাচনের খবর জানাতে নোয়াখালীর বসুরহাট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বখতিয়ার মুন্না এবং রাজশাহীর আরানি থেকে যুক্ত হবেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মুন্নার কাছে। মুন্না। হ্যাঁ জাফর, আমরা এর মধ্যে 6 ঘন্টা পার করেছি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে। তো সকাল থেকে আমরা যেটা দেখেছি, এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোটাররা ভোট প্রদান করছেন। তো এর মধ্যে আমি সর্বশেষ 2টা পর্যন্ত যে খবরটা আমার কাছে আছে, এখানে রিটার্নিং অফিসারের সাথে কিছুক্ষণ আগে রবিউল ইসলাম ওনার সাথে কথা হয়েছে। উনি আমাকে যেটা জানিয়েছে, এই পর্যন্ত প্রায় 50% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবং আমি এখন যে কেন্দ্রটিতে আছি, উত্তর পূর্ব চর কাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টিও আমি যেটা হিসাব করে দেখেছি, এখানে যে ভোটার সংখ্যাটা রয়েছে, এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 2460টি। এর মধ্যে 1255টি ভোট গ্রহণ হয়েছে। আসলে যেটা বোঝা যায়, এখানে 51% মতোই ভোট এখানে হয়েছে। তো সেটা পর্যন্ত হচ্ছে। এবং সর্বশেষ এখন যেটা আমি আর একটু আপডেট করতে চাই, সেটা 2টা পর্যন্ত এখন যেটা আমাকে রবিউল ইসলাম সাহেব রিটার্নিং অফিসার জানিয়েছে, এই পর্যন্ত 2টা পর্যন্ত নোয়াখালী বসুরহাট পৌরসভার নির্বাচনে 54% ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে বাকি আরও 2 ঘন্টার সময়ের ভিতরে ওনারা আশা করছেন 60 থেকে 65% বা 70% ভোট এখানে গ্রহণ হবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, এখানে আসলে আজকে দীর্ঘ সময় আলোচিত এই বসুরহাট পৌরসভা নির্বাচনটি। তো এখানে সর্বশেষ যেখানে আওয়ামী লীগের যে প্রার্থী সম্প্রতি সময় নানা রকমের নিজ দলেরই অনিয়ম দুর্নীতির বিষয়ে একাধিক বক্তব্য রেখে আলোচিত হয়েছিল এবং তিনি সর্বশেষ কিছুক্ষণ আগে 5 থেকে 10 মিনিট আগে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি যেটা দাবি করেছেন, উনি বলেছেন যে এই বসুরহাটের যে নির্বাচন বাংলাদেশের একটা রোল মডেল হতে পারে। এখান থেকে যারা ভবিষ্যতে এই দেশে নির্বাচন পরিচালনা করবেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন, ঠিক তারা যেন এই বসুরহাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মডেল হিসেবে ব্যবহার করে তারা
অবশ্যই যেন আগামী নির্বাচনগুলো মানুষকে উপহার দেয়, কারণ এখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের সমর্থিত যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেই প্রার্থীগুলো কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত উত্থাপন করেনি। তো এই ছিল আমার কাছে বসুরহাট পৌরসভা নির্বাচনের সর্বশেষ। আমরা এখন দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহীর পৌরসভা নির্বাচনের খবর জানাতে রকির কাছে। রকি। মুন্না, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় ধাপে রাজশাহীর 3 পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 8টা থেকে যথাসময়ে ভোট শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণ ভোটার উপস্থিতি রয়েছে। বিশেষ করে যেটি না বললেই নয়, নারী ভোটারের সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি। প্রতিটি কেন্দ্রে, এখানে মোট যে 9টি কেন্দ্র রয়েছে, 9টি কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারে সন্তোষজনক। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জেনেছি যে এরই মধ্যে এই কেন্দ্রে মোট 2400 ভোটার রয়েছে। এই 2400 ভোটারের মধ্যে এরই মধ্যে 65% ভোটার তাদের ভোটাধিকার এরই মধ্যে প্রয়োগ করে ফেলেছেন এবং বাকি এখনও যে সময়গুলো আছে এই সময়গুলোতেও কিন্তু ভোটার উপস্থিতি অনেকাংশে বেড়েছে, এমনটাই আসলে দাবি করেছেন এখানকার প্রিজাইডিং অফিসার। এছাড়া আপনি জানিয়ে রাখি যে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ, সেখানে কিন্তু শহীদ সেকেন্দার আলী মেমোরিয়াল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সেখানে বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক, তাকে ভোট না দেওয়ার অভিযোগ তুলে তিনি ভোট বর্জন করেছেন। এদিকে আমরা যতদূর জেনেছি যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যে কাকুনহাট পৌরসভা আছে সেখানে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেখানে ভোট দিচ্ছে ভোটাররা এবং ভোটাররা বলছেন যে তাদের এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই 3টি পৌরসভায় তারা একজন যোগ্য মেয়রকে তারা বের করবেন এবং তার মাধ্যমে কিন্তু এই পৌরসভার সকল উন্নয়ন কিন্তু সাধিত হবে, এমনটাই আসলে জানিয়েছেন। এছাড়াও জানিয়ে রাখি যে রাজশাহী যে আরানি পৌরসভা রয়েছে তার মধ্যে জয়গুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সেখানে বেলা 11:30টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি ভোট দিয়েছেন। তিনি ইভিএমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি যেটি বলেছেন যে রাজশাহীর বাগমারা উপজেলার যে ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থী ভোট বর্জনের বিষয়ে তিনি বলেছেন যে প্রার্থীর আসলে 50% জয়ের সম্ভাবনাও থাকে, তিনি কিন্তু কখনোই ভোট থেকে সরে যাবেন না, এটি বিএনপির চিরাচারিত একটি রূপ, তিনি এমনটি আসলে বলেছেন। আমরা যতদূর জানিয়ে রাখি যে আসলে রাজশাহীতে এখন পর্যন্ত যে 3টি পৌরসভা রয়েছে সেখানে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু তেমনটি বলছেন আসলে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পৌরসভা নির্বাচনের সর্বশেষ। জাফর। রাজশাহীর আরানি থেকে পৌর নির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং তার আগে নোয়াখালীর বসুরহাট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার বখতিয়ার মুন্না। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সকাল থেকে নগরীতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। জাফর, আপনাকে যেটি বলতে পারে, আমি এই মুহূর্তে চট্টগ্রামে যে আওয়ামী লীগের দলীয় কার্যালয় রয়েছে দারুল ফজল মার্কেট, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এক মত বিনিময় সভা করেন। সেটি মুক্তিযোদ্ধা সংসদের সন্তানদেরকে নিয়ে তিনি এই মত বিনিময় সভা করেছেন এবং এখানেই তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি নির্বাচিত হলেও মুক্তিযুদ্ধের যে সন্তান কমান্ডার রয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষের যারা রয়েছে তাদের নিয়ে তিনি কাজ করবেন। এখানে কিছুক্ষণ আগে কিন্তু কয়েকশো নেতাকর্মীরা ছিলেন এবং তিনি এখান থেকে বের হয়ে কিছুক্ষণ আগে গিয়েছেন। এর আগে কিন্তু তিনি নগরীর টেরিবাজার এলাকায় কিন্তু আওয়ামী লীগের যে টেরিবাজার রয়েছে সেই টেরিবাজার এলাকায় গণসংযোগ করেন এবং নৌকা মার্কায় ভোট চান এবং পোস্টার লিফলেট বিতরণ করে কিন্তু নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং বিশেষ করে তিনি আহ্বান জানিয়েছেন যারা 27 তারিখ সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি প্রয়োগ করে সেই বিষয়টি বলেছিলেন। যদিও সকালবেলা কিন্তু বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন কিছু অভিযোগ করেছেন, সেই অভিযোগের উত্তরে তিনি বলেছেন যে আসলে সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না, আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দলকে তারা পছন্দ করে না বলে তিনি উল্লেখ করেছেন। তো সব কিছু যেতেই মনে হয় যে নির্বাচনী দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা, আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে যেই সংগঠনগুলি রয়েছে তারা তিনি মেয়র নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের সপক্ষের প্রার্থীদের নিয়ে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে 2-1টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কিছুটা উত্তেজনা
উত্তাপ ছড়ালেও কিন্তু আওয়ামী লীগ বলেছেন এটা বিচ্ছিন্ন একটি ঘটনা এবং এরকম ঘটনা ঘটতে পারে, তবে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের কোনো সন্ত্রাসী বা কোনো ঘটনাকে তারা সমর্থন করে না, অর্থাৎ সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না বলে তিনি মন্তব্য করেছেন। তো সব কিছু মিলিয়ে বলতে পারি নির্বাচনের দিন আছে মাত্র আর 10 দিন। এই 10 দিনে অতিবাহিত 6 দিন অতিবাহিত হয়েছে। এই 10 দিনে প্রচার প্রচারণা উত্তাপ থাকবে চট্টগ্রামের নির্বাচনী মাঠ এবং বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আওয়ামী লীগের প্রার্থীরা রেজাউল করিম চৌধুরী যেটি বলছেন, তিনি সবাইকে বলছেন যেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি প্রয়োগ করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। দুপুরের সময় আরও থাকছে। আমদানির উদ্যোগে অবশেষে চালের দরে লাগাম। গত 10 দিনে 2 দফায় কমেছে বস্তায় 50 টাকা। নেই ধান সংকটের অজুহাতও। গত 4 মাসের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছে এই দফায় তারা থাকছেন না টিকার আওতায়। পরীক্ষা না করলেও তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এমন ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রথম দফায় ফ্রন্টলাইনারদের ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করা হলেও তাদের তালিকা তৈরি বড় চ্যালেঞ্জ মানছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমনের রিপোর্ট। আগামী 25-26 তারিখে বাংলাদেশে প্রথম লট আসার কথা। চলতি মাসেই দেশে আসছে করোনার টিকা। এরই মধ্যে নীতিমালার খসড়া তৈরি করে কাজ এগিয়ে চলছে পুরোদমে। রাজধানী ঢাকা থেকে জেলা পর্যায়ে বিতরণ পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। প্রথম দফায় ভ্যাকসিনের আওতায় আসবে না 18 বছরের নিচের জনগোষ্ঠী, বাদ যাবেন গর্ভবতী কিংবা জটিল রোগে আক্রান্তরা। এছাড়া গত 4 মাসে যারা করোনা পজিটিভ হয়েছেন তাদেরও টিকার প্রয়োজন হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের কোভিড হয়েছে একবার, তাদের 4 মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। এটা আমরা রেজিস্ট্রেশন সময় হয়তো বলে দিব বা আমরা প্রচারণা চালাবো যে কোভিড একবার হলে 4 মাসের মধ্যে তাদের সেই ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা নেই। সরকারের প্রথম ধাপের ভাবনায় ফ্রন্টলাইনাররা, সেক্ষেত্রে বাছাই করে নাম তালিকাভুক্ত করাই সবচেয়ে কঠিন কাজ বলে মানছেন তারা। পার্সন সিলেকশনটা একটা বড় চ্যালেঞ্জ। আসলে এখানে যেহেতু আমরা সবাইকে দিচ্ছি না, এটা একটা ন্যাশনালাইজ ভ্যাকসিনেশন প্রোগ্রাম না, কিছুটা কাস্টমাইজড। তো এই ক্ষেত্রে এই যে কাস্টমাইজ পিপলকে সিলেক্ট করা, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ আমাদের। বিশেষজ্ঞরা বলছেন পুরো পরিকল্পনা হতে হবে প্রকাশ্যে, নিশ্চিত করতে হবে স্বচ্ছতা। একদিকে যেরকম এটাকে খুব ট্রান্সপারেন্ট রাখা উচিত এবং এর জন্য খুব উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা ব্যক্তিকে ভালো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে এটা প্রদান করলে প্রত্যেকটা পর্যায়ে এটা প্রকাশ্য একটা পরিকল্পনা হওয়া উচিত এবং সকলকে এটা জানানো উচিত। এছাড়া ভ্যাকসিন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় শক্তিশালী টিম গঠনের তাগিদ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারতে শুরু হলো বিশ্বের বৃহত্তম গণ টিকাদান কর্মসূচি। শনিবার থেকে ভারত জুড়ে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত এই কর্মসূচি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গের মানুষও পাচ্ছেন টিকা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে ভারত জুড়ে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করার পরই জোর কদমে শুরু হয়ে গেল কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই ভ্যাকসিনেশন কার্যক্রম। কলকাতায় মোট 19টি প্রতিষেধক কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে, তার মধ্যে 3টি বেসরকারি হাসপাতাল। কলকাতার অন্যতম বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র RN ঠাকুর, যাকে দেবী শেঠি হাসপাতাল নামে পরিচিত, সেখানে 100 জন স্বাস্থ্যকর্মী কোভিড যোদ্ধাদের দেয়া হবে এই ভ্যাকসিন। আমরা যদি 20 থেকে 30% ভ্যাকসিনেশনেও সাকসেসফুল হয়ে যাই, আমার মনে হয় যে কোভিডের যে ব্যাপারটা, কোভিড-19 এখান থেকে অনেকটাই মুক্ত হতে পারা যাবে। আমরা আমাদের অর্গানাইজেশন থেকে আমাদের এছাড়াও SSKM, NRS এবং RG কর হাসপাতালেও একই রকম ভাবে বাছাই করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইনারদের দেওয়া হবে এই ভ্যাকসিন। সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিনেশন যেতে আমার যেটা মনে হয় সেটা খুব বেশি দূর নেই। RN ঠাকুরের এই ভ্যাকসিনেশন কেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়াও রয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও। এখানে 5 জনের বিশেষজ্ঞ টিম করা হয়েছে। আগামী জুলাই মাস পর্যন্ত ভারতে মোট 30 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। আর প্রথম এই ডোজ যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেখানে রাখা হয়েছে 3 কোটি। আর এই 3 কোটি ডোজের 1 কোটি পাবে ফ্রন্টলাইনাররা। কলকাতার RN ঠাকুর হাসপাতাল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। প্রতি বর্গফুট বিজ্ঞাপনের নির্ধারিত কর 20,000 টাকা, কিন্তু
আদায় দেখানো হয়েছে মাত্র 800 টাকা। এভাবে 18টি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম বিজ্ঞাপন কর আদায় করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। এতে রাজস্ব ক্ষতি হয়েছে 162 কোটি টাকা। 2018-19 এবং 2019-20 অর্থ বছরের রিপোর্ট পর্যালোচনা করে এ তথ্য দিয়েছে নিরীক্ষা অধিদপ্তর। বিষয়টি তাই তদন্তের দাবি জানিয়েছেন দুদকের আইনজীবী। এ ব্যাপারে তৎকালীন মেয়র বলেন, এ বিষয়ে তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেনি। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। সিটি কর্পোরেশনের আয়ের অন্যতম উৎস বিজ্ঞাপন, যার অধিকাংশই আসে বিলবোর্ড থেকে। এ ধরনের বিজ্ঞাপনে সবচেয়ে বেশি আয় ঢাকার 2 সিটির, কিন্তু এ বিজ্ঞাপনের টাকা নিয়ে 9-6-এর অভিযোগ কম নয়। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন এক অনিয়মের চিত্র উঠে এসেছে নিরীক্ষা অধিদপ্তরের রিপোর্টে। অডিট রিপোর্টে বলা হয়েছে, সাইদ খোকন মেয়র থাকাকালে 2 অর্থ বছরে 18টি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম বিজ্ঞাপন কর আদায় করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে রাজস্ব ক্ষতি হয়েছে 162 কোটি টাকা। এলইডি সাইন বিজ্ঞাপন বাবদ যে 18টি প্রতিষ্ঠানের কাছ থেকে কম কর আদায় করা হয়েছে, তার মধ্যে সরকারি দপ্তরও রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র সাইদ খোকন বলছেন, এ বিষয়ে তার কাছে অডিট থেকে কেউ জানতে চায়নি, আর এ বিষয়ে তার বক্তব্যের কিছু নেই। আমার তো বক্তব্য কিছু নাই এখানে। অডিট যদি কোনো কিছু থাকে তো আমাকে যদি কোনো কেউ কোশ্চেন করে দেন আর দুদকের এই আইনজীবী বলছেন, অনিয়মের দায় এড়াতে পারেন না সাবেক মেয়র। তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তদন্ত করা উচিত, এর জন্য কারা দায়ী, এবং এখানে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন সর্বোচ্চ পর্যায়ে তো তার দায় এড়াতে পারবে না, কারণ বিষয়টি তো সর্বোচ্চ পর্যায়ের মাধ্যমেই হয়ে থাকে। ঢাকা সিটি কর্পোরেশনের যিনি ধরেন মেয়র, উনিও ওনার দায়িত্ব এড়াতে পারেন না। তো এই বিষয় একটি ইনকোয়ারি কমিটির মাধ্যমে জিনিসটি প্রমাণ করা উচিত। পাবলিক মানি যদি মিসইউজ হয়ে থাকে, অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে। যদিও এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা আজ। প্রস্তুতি ম্যাচে তামিম বাহিনীকে 224 রানের টার্গেট মাহমুদুল্লাহ একাদশের। গাভীর খাবার প্রয়োজন জানিয়ে দেবে বিশেষ সেন্সর, আবার প্রজননের সময় দেবে সতর্ক সংকেত। এমনই উদ্ভাবনী চিন্তা নিয়ে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো উচ্চ প্রযুক্তি সম্পন্ন হাইটেক খামার। শুধু কি তাই, দুধ সংগ্রহ থেকে শুরু করে পাস্তুরিত করা পর্যন্ত খামারের সবই হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই। 2 শতাধিক উন্নত জাতের বিদেশি গাভী নিয়ে যাত্রা শুরু করা রংপুরের ওই খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 2000 লিটার দুধ। হাবিবুল্লাহ উজ্জ্বলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শুভ খান। একটি খামার যেখানে প্রত্যেকটি গাভীর গায়ে বসানো হয়েছে 3টি আইওটি সেন্সর বা ডিভাইস, যা কিনা নিশ্চিত করবে গাভীর সুস্বাস্থ্য। শুনতে অবাক লাগলেও প্রযুক্তির এমন ব্যবহার দেখা যাবে রংপুরের এই খামারে, যাকে বলা হচ্ছে হাইটেক দুগ্ধ খামার। বিশেষ সফটওয়্যারে নিয়ন্ত্রিত এসব সেন্সরের মাধ্যমে গাভীর চলাফেরা, খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা, দুধ দহনের পরিস্থিতি, ওষুধের সঠিক ব্যবহার মনিটরিং করা হচ্ছে সবকিছুই। এমনকি প্রজননের সময় আসলেও তা জানান দেবে সেন্সর। 8 জনের টিম নিয়ে যার পুরো তদারকি করছেন নেদারল্যান্ডসের একজন পশু চিকিৎসক। উদ্যোক্তারা বলছেন, সকাল বিকেল 2 দফায় সর্বোচ্চ 37 লিটার করে দুধ দেয় প্রতিটি গাভী। কোনো গরু কোনো অ্যান্টিবায়োটিক বা ডিজিজ থাকার সম্ভাবনা থাকে, তখন কিন্তু ওই সেন্সর কিন্তু এটাকে সেন্স করবে যে এই গরুটা অসুস্থ, এই গরুটার দুধ কিন্তু ওই সিস্টেমে আসবেই না। 8 মিনিটের মতো লাগে দুধ কালেকশন করতে। পাম্পের মাধ্যমে আমাদের বাল্ক মিল্ক থেকে শালিকে চলে যায়, সেখান থেকে কিন্তু আমাদের টোটাল মিল্কটা কিন্তু পাস্টারাইজেশন হয়। বর্তমানে দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে চায় সরকার। গুঁড়া দুধ উৎপাদনের যদি কোনো ইন্ডাস্ট্রিকে এখানে করতে চান, যারা এগিয়ে আসবেন, রাষ্ট্র তাদের সহায়তা দেবে। শুল্ক এবং অন্যান্য করের কোনো অসুবিধা থাকবে না। যদিও খামারটিতে বিনিয়োগের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানাতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। 2019 সালের নভেম্বরে প্রায় 50 একর জায়গায় অস্ট্রেলিয়া থেকে বিমানে আনা 225টি হলস্টাইন ফ্রিজিয়ান গাভী দিয়ে খামারটির যাত্রা শুরু হয়। শুভ খান, সময় সংবাদ, রংপুর। আমদানির উদ্যোগে চালের দরে লাগাম, ভোল পাল্টেছেন মিল মালিকরা। গত 10 দিনে 2 দফায় মিল গেটে সরু চালের দাম বস্তায় কমেছে 50 টাকা। শুধু তাই নয়, পাইকাররা বলছেন চাইলেই মিল থেকে পাওয়া যাচ্ছে চাল, নেই ধান সংকটের অজুহাতও। তবে আমদানি করা চাল যাতে কেউ অবৈধভাবে মজুত করতে না পারে, সেদিকে কঠোর নজরদারির আহ্বান ব্যবসায়ীদের।
আমনের ভরা মৌসুমে চালের বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে গেল মাসে বেসরকারি খাতে চাল আমদানি উন্মুক্ত করে দেয় সরকার। এই জন্য আমদানি শুল্ক ৬২.৫% থেকে কমিয়ে 25% করা হয়েছে। আমদানি থেকে বাজারজাত পর্যন্ত যাবতীয় তথ্য জানানোর শর্তে দেওয়া হয়েছে প্রায় ৫ লাখ টন চাল আমদানির অনুমতি। এর পাশাপাশি খাদ্য বান্ধব কর্মসূচি সহ অন্যান্য প্রয়োজন মেটাতে সরকার আমদানি করছে আরও ৪ লাখ টন চাল। সরকারের এমন উদ্যোগের প্রভাব খুঁজতে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে গিয়ে দেখা গেল ইতোমধ্যেই ঢুকতে শুরু করেছে আমদানি করা ভারতীয় নাজিরশাইল চাল। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। যদিও মান নিয়ে সন্তুষ্ট নন পাইকাররা। বর্তমানে এখন যে চালটা ঢুকছে ইন্ডিয়ান চালটা, এটা আমাদের বাংলাদেশের চালছে অনেক লো কোয়ালিটি। তারপরও পাইকাররা বলছেন আমদানির প্রভাবেই সপ্তাহ ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে ১ থেকে ৩ টাকা কমেছে প্রায় সব ধরনের চালের দাম। আগে যেরকম বলতো মনে করেন যে ধান পায় না, কিন্তু এই কথাটা এখন আর নাই তাদের মুখে। আটা চাল বিক্রি করতেছি আপনার 48 টাকা 49 টাকা। মোহাম্মদপুর টাউন হল খুচরা বাজারে গিয়ে দেখা গেল পাইকারি বাজারের চেয়ে প্রতি কেজি চাল অন্তত ২ থেকে ৩ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। মিনিকেট আছে ডায়মন্ড, সেটা সুন্দরী ডায়মন্ড আপনার শান্তারে হয়, ওটা এখনো বিক্রি হচ্ছে ৬৪-৬৫ টাকা। ২৮ চাল আপনার ৪৮ থেকে ৫০ টাকা আছে একটা। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে বর্তমানে সরকারি গুদামে ৭ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে, যার মধ্যে মাত্র ৫,৩৭,০০০ টন চাল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা আজ। এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন। জাফর, সব অপেক্ষার কিন্তু দাড়ি টানা হচ্ছে আজ, অর্থাৎ দীর্ঘ ১০ মাসের বেশি সময় পর যে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের সবশেষ যে ধাপ অর্থাৎ টাইগারদের চূড়ান্ত স্কোয়াড, সেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হবে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে। ঠিক ২০ মিনিট আগে তিনি যেটা নতুন যে তথ্যটি আমাদের হাতে রয়েছে, আগে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণার কথা ছিল, সেখানে কিন্তু আরও একজন সদস্য বাড়ছে, অর্থাৎ মোট ১৮ সদস্যের স্কোয়াড হবে এবং সেই নতুন ব্যক্তিটি হচ্ছেন হাসান মাহমুদ। আপনি জানেন যে সবশেষ যে বঙ্গবন্ধু টি-20 কাপ কিংবা প্রেসিডেন্টস কাপ কিংবা সাফারের প্রথম প্রস্তুতি ম্যাচ, সবখানে কিন্তু হাসান মাহমুদ তার ঝলক দেখিয়েছেন এবং প্রধান নির্বাচকদের কিন্তু বাধ্য করেছেন তাকে প্রাথমিক যে স্কোয়াডের পরে যে চূড়ান্ত স্কোয়াড, সে চূড়ান্ত স্কোয়াডে রাখতে। 18 জন সদস্যের দলে কিন্তু মোট 6 জন পেসার থাকছেন, এটাও কিন্তু মোটামুটি নিশ্চিত। আরেকটা নতুন তথ্য একটু জানিয়ে রাখতে চাই জাফর, আজ কিন্তু প্রথম ম্যাচে না খেললেও আজকের ম্যাচ কিন্তু খেলছেন তাসকিন আহমেদ, অর্থাৎ নির্বাচকদের কাছে তার প্রমাণের সবশেষ সুযোগ। 2টার সময় আসলে দল ঘোষণার কথা থাকলেও প্রধান নির্বাচকরা আসলে কিছুটা সময় নিচ্ছেন এবং যদ্দূর জানতে পেরেছি 3টা থেকে 3:30টার মধ্যে হয়তো বা তারা যে দলটি রয়েছে করোনাকালের দাবি মেনে সামনাসামনি নয়, তারা অফিসিয়ালি মেইল করে দলটি পাঠিয়ে দেওয়া হবে। আরেকটু আসলে নতুন একটি তথ্য, আরও একটি তথ্য রয়েছে, যেটা হচ্ছে গিয়ে যে 23 জনের স্কোয়াড রয়েছে, ইমন বাদ পড়ার পরে সে 23 জনের স্কোয়াডের কাউকে কিন্তু বায়ো বাবল থেকে, অর্থাৎ যারা যেই 5 জন বাদ পড়ে যাবেন সেই 5 জনের কাউকে কিন্তু বায়ো বাবলের বাইরে পাঠানো হবে না। 18 তারিখ যে প্রস্তুতি ম্যাচটি রয়েছে উইন্ডিজদের সঙ্গে, সেই প্রস্তুতি ম্যাচে কিন্তু তাদেরকে খেলানো হবে, অর্থাৎ আপাতত প্রাথমিকভাবে বাদ পড়লেও কিন্তু তারা কিন্তু দলের সঙ্গেই থাকছেন। আর এর বাইরে যদি প্রস্তুতির ম্যাচের কথা বলি, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ চলছে বিকেএসপির সাভারে। করোনাকালের দাবি মেনে সেখানে গণমাধ্যমের আসলে প্রবেশের কোনো ধরনের সুযোগ নেই। তবে স্বস্তির যে খবর হচ্ছে সাকিব আল হাসান 2019 বিশ্বকাপের পরে কিন্তু আবারও একটি 50 দেখা পেয়েছেন, তিনি 52 রান করেছেন। নাইম শেখের যদি কথা বলি, টাইগারদের টপ অর্ডারের ব্যাটসম্যানও কিন্তু একটি দারুণ 50 তুলে নিয়েছেন এবং দলে তাকে রাখার যে দাবি, সে দাবি কিন্তু জোরালো রয়েছে। তবে একটা বিষয় কিন্তু আসলে জাফর আমাদের সবাইকে মানতে হবে যে ব্যাটসম্যান আসলে যে ব্যাটসম্যানদের যে বাংলাদেশের ক্রমগুলো রয়েছে, সে ক্রমগুলো কিন্তু আসলে অটোমেটিক চয়েস, সেক্ষেত্রে আসলে পরীক্ষা নিরীক্ষা কিন্তু সব কিছু বোলারদের ক্ষেত্রে করতে হবে। আরেকটি বিষয় নান্নু যেটা নিশ্চিত করেছেন যে মূল যে স্কোয়াড, সে মূল স্কোয়াডে কিন্তু সাইফুদ্দিন ফিরছেন, এটা কিন্তু নিশ্চিত। তো সে অপেক্ষা আসলে আর কিছুক্ষণ জাফর, এই ছিল আমার কাছে সবশেষ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাতে বিসিবি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় ধাপে দেশের 60 পৌরসভায় চলছে ভোট। গত 4 মাসে করোনা আক্রান্তরা পাবেন না টিকা, দেশে ফ্রন্টলাইনারদের তালিকা তৈরি চ্যালেঞ্জ। ভারতে শুরু হলো বিশ্বের বৃহত্তম গণটিকাদান কর্মসূচি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।